আগের দিনের ভিডিওতে আমরা বুঝেছিলাম নিউটনের প্রথম গতিসূত্র, আর আজকের আমাদের বিষয় হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তো প্রথমেই নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা দেখে নেওয়া যাক। এখানে বলছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। The rate of change of momentum of a body is directly proportional to the impressed force, and the change takes place in the direction in which the force acts. এবার আমরা দেখব দ্বিতীয় সূত্রের আলোচনা। এখানে দেখো প্রথমেই F equal to ma, যেটা একটা ফেমাস ইকুয়েশন, সেই F equal to m এর সমীকরণের প্রমাণ দেখানো হয়েছে। এখানে দেখিয়েছে বস্তুর প্রাথমিক ভরবেগ m ইন্টু ইউ। আমরা জানি ভরবেগ কীভাবে লেখা হয়, বস্তুর ভর ইন্টু তার বেগ, এবং টি সময় বস্তুর ভরবেগ হয়েছে এম ইন্টু ভি। তাহলে টি সময় বস্তুর ভরবেগের পরিবর্তন কত হলো? অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ। অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার কত? এম ভি মাইনাস এম ইউ বাই টি। অর্থাৎ যদি এখানে এমটাকে কমন নেওয়া হয়, আসে হচ্ছে এম এ, যেখানে এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বস্তুটির ত্বরণ। এবং নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এফ ভ্যারিসাস এম এ। এখানে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু কে ইন্টু এম এ। এবং পরে দেখা গেছে এম আর এ যদি ক্যালকুলেট করা হয় এবং এফ এর ভ্যালুটা যদি জানা যায়, কে এর মান 1 পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। এখান থেকে আমরা একক বলের সংজ্ঞা বলতে পারি। দেখো বলছে একক ভরের ওপর ক্রিয়া করে যে পরিমাণ বল একক ত্বরণ সৃষ্টি করতে পারে সেই পরিমাণ বলকে একক বল বলা হয়। তোমরা যদি কলনবিদ্যা জেনে থাকো তাহলে কলনবিদ্যার সাহায্যেও এফ ইকুয়াল টু এম এর সমীকরণে প্রমাণ করা যায়। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে আমরা জানি অ্যাপ্লাইড ফোর্স অর্থাৎ প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক, অর্থাৎ এফ ভ্যারিসাস ডিডিটি অফ এম ভি। ডিডিটি হলো একটি অপারেটর যেটাকে সময়ের সাপেক্ষে হার বোঝাতে ব্যবহৃত হয়। এখানে এম ভি হলো ভরবেগ এবং ডিডিটি অফ এম ভি মানে হচ্ছে ভরবেগের হার, অর্থাৎ সময়ের সাপেক্ষে তার পরিবর্তন, সেটাকে বোঝাচ্ছে। আবার আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু কে ইন্টু ডিডিটি অফ এম ভি, যেখানে কে একটা ধ্রুবক, এবং যদি আবার সব কিছু মান বসিয়ে দেওয়া হয় এখান থেকে আবার আমরা পাবো কে এফ ইকুয়াল টু এম এ। এখানে কে ইকুয়াল টু 1 হয়ে যাবে। এখানে এ অর্থাৎ ত্বরণ হলো ডিভিডিটি। তোমরা জানো বস্তুর বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হয়। এবার বিভিন্ন পদ্ধতিতে বলের পরম এককগুলো দেখানো হয়েছে। দেখো এক ডাইন, আমরা সিজিএস পদ্ধতিতে বলের একককে ডাইন হিসেবে প্রকাশিত করা হয়, এবং এক ডাইন হলো যে বল 1 গ্রাম ভরের উপর ক্রিয়া করে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে এক ডাইন বলা হয়। এফপিএস পদ্ধতিতে বলের পরম একক হলো পাউন্ডাল। যে বল 1 পাউন্ড ভরের ওপর ক্রিয়া করে 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 পাউন্ডাল বলা হয়। 1 পাউন্ডাল ইকুয়াল টু 1 পাউন্ড ইন্টু 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এসআইতে বলের পরম একক হলো নিউটন, বা সংক্ষেপে যাকে এন লেখা হয়। যে বল 1 কেজি ভরের ওপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বলা হয়। 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলের মাত্রা তোমরা আগেই জেনে গেছো, বলের মাত্রা হলো এম ইন্টু এল টি টু দ্য মাইনাস টু। এম হলো ভর, এল টি টু দ্য মাইনাস টু হলো ত্বরণের মাত্রা, অর্থাৎ এম এল টি টু দ্য মাইনাস টু হলো বলের মাত্রা। তোমরা যদি নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা ভালো করে দেখো, সেখানে বলের দিক আমরা জানতে পারি। এখানে বলা হচ্ছে যে প্রযুক্ত বলের দিক ইকুয়াল টু হলো ভরবেগের পরিবর্তনের দিক। আবার ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে যেদিকে বেগের পরিবর্তন হয়, অর্থাৎ বেগের পরিবর্তন আবার যেদিকে হয় সেদিকেই ত্বরণ প্রযুক্ত হয়, বা ত্বরণের দিক সেই দিকেই হয় যেদিকে বেগ পরিবর্তন ঘটে। তাহলে ত্বরণের দিক আর বলের দিক বা প্রযুক্ত বলের দিক সেম, অর্থাৎ এক। এবার আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের প্রমাণটা দেখব। দেখো দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানতে পেরেছি এফ ইকুয়াল টু এম এ, বা এফ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ এটাকে ভাঙলে আবার দেখা যাবে এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ ভরবেগের পরিবর্তন বাই সময়। এফ ইকুয়াল টু আমরা তাই জেনেছিলাম। বা এফ টি ইকুয়াল টু হচ্ছে এম ভি মাইনাস ইউ। যদি বাইরে থেকে প্রযুক্ত বল শূন্য হয় তাহলে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম দিকটা শূন্য হয়ে যাবে, এবং আবার আমরা পাবো ভি ইকুয়াল টু ইউ। যেহেতু এখানে এম
জিরো নয়, বস্তুর ভর শূন্য নয়। যেহেতু বস্তুটির নির্দিষ্ট একটি ভর আছে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভি ইকুয়াল টু ইউ। অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে যে বস্তু যে গতিবেগ বা যে ভেলোসিটি নিয়ে যাচ্ছিল সেই ভেলোসিটিটি বজায় রাখবে, বা যে বেগ নিয়ে যাচ্ছিল সেই বেগটি বজায় রাখবে। আবার দেখো, এখানে যদি ইউ জিরো হয় তাহলে ভি আবার জিরো হবে। অর্থাৎ যদি বস্তুটি স্থির থাকে তাহলে বস্তুটি ওপর কোনো যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয় বস্তুটি অবশ্যই স্থির থাকবে। অর্থাৎ এটা থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা আবার প্রথম গতিসূত্রে ফিরে যেতে পারছি। এবার আমরা দেখব বস্তুর ওজন কাকে বলে। দেখো, সংজ্ঞা অনুসারে পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন ভার বলা হয়। অর্থাৎ আমরা জানি পৃথিবী আমাদের সবাইকেই, অর্থাৎ তোমার কাছাকাছি যে বস্তুগুলি আছে এবং তোমাকেও একটি নির্দিষ্ট বলে নিজের দিকে আকর্ষণ করছে, অর্থাৎ সেটাই তোমার ওজন, তাই না? এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, তাহলে আমি তোমার ওজনকে কিভাবে প্রকাশ করতে পারবো। একটা জিনিস ভালো করে ভেবে দেখো, যখন কেউ দাঁড়িপাল্লায় কিছু ওজন করে আসলে সে সেটার ভর মাপে। তুমি যে আলু কিনতে যাচ্ছ 1 কেজি 2 কেজি 3 কেজি, সেগুলো হচ্ছে আলুটার ভর নাকি তার ওজন। আমরা যা মাপি সেগুলো দাঁড়িপাল্লা দিয়ে, সেগুলো হচ্ছে কিন্তু ভর। তাহলে ভর আর ওজন কিন্তু আলাদা, এই জিনিসটা একটু মাথায় রাখবে, ভর আর ওজন কিন্তু আলাদা। যদি কোনো বস্তুর ভর এম হয়, এম এর একক হবে কেজি বা গ্রাম বা মিলিগ্রাম, কিন্তু ওজন এখানে সবসময় এম এবং অভিকর্ষীয় ত্বরণের গুণফল হিসেবে প্রকাশ করা হয়। অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এম জি, যেখানে এম হচ্ছে বস্তুটির ভর এবং জি হলো অভিকর্ষীয় ত্বরণ। আচ্ছা, এখানে অভিকর্ষীয় ত্বরণ হলো পৃথিবী, তুমি ধরো একটি নির্দিষ্ট উচ্চতা থেকে বা যে কোনো উচ্চতা থেকে পৃথিবী পৃষ্ঠে যদি একটি বস্তুকে ফেলে দাও, তাহলে সে যে ত্বরণটা লাভ করে, অর্থাৎ সে যে ত্বরণটা নিয়ে নিচের দিকে পড়তে থাকে, সেটা হলো পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ। এবার আমি একটা কথা বলছি, এই ত্বরণটার মান কিন্তু প্রত্যেকটা বস্তুর জন্যই সমান। তুমি যদি একটি গাড়িকে অনেক উঁচু থেকে ফেলে দাও বা একটা যদি পেনকে তোমার টেবিলের থেকে নিচে ফেলে দাও, ওই দুটি জি ত্বরণ নিয়ে নিচে নামবে, কিন্তু তাদের ওপর প্রযুক্ত বলগুলো আলাদা হবে। সেই বলটা কি? তাদের ওজন, অর্থাৎ এম জি, এম ইন্টু জি, বস্তুর ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। এখানে দেখো বলা হয়েছে জড়ভর বা ইনার্শিয়াল মাস। বলছে বস্তুর ভরই তার জাড্যের, অর্থাৎ বস্তুর মাসই তার ইনার্শিয়ার মান নির্দেশ করে। ইনার্শিয়া বা জাড্য, তোমরা জানো জাড্য দুভাবে বলা যায়, যে স্থিতিজাড্য এবং গতিজাড্য। তাহলে এই যে জাড্যের মান, অর্থাৎ কোনো বস্তুর যে স্থির থাকা বা নির্দিষ্ট গতিতে চলমান থাকলে সেই চলমান গতি বজায় রাখার যে চেষ্টাটা, সেটা তার ভরের ওপর নির্ভরশীল। অর্থাৎ দেখো, একটি যদি ভারী, তোমার কাছে যদি একটি লোহার টুকরো থাকে, তাহলে তাকে যদি তুমি গতিশীল করতে চাও তাহলে তোমাকে বেশি বল প্রয়োগ করতে হবে অন্য কোনো সেই আকারেরই কাঠের টুকরোর থেকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ভারী বস্তু এবং একটি হালকা বস্তুর মধ্যে, মানে তাদেরকে গতিশীল করা বা তাদেরকে থামানোর ক্ষেত্রে আমাদেরকে ভারী বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ যার ভর বেশি, তার ক্ষেত্রে বেশি বল প্রযুক্ত করতে হচ্ছে। তার যে মোশনটা আছে, অর্থাৎ রেস্ট বা মোশনটা যেটা আছে, সেটাকে চেঞ্জ করার জন্য। অর্থাৎ যে বস্তু চলমান আছে তাকে থামাতে গেলে, এবং যে বস্তু রেস্টে আছে অর্থাৎ থেমে আছে তাকে চলমান করতে গেলে আমাদেরকে ভারী বস্তুর ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে তুলনামূলকভাবে হালকা বস্তুর থেকে। তাহলে বস্তুর ভরই তার জাড্যের মান নির্দেশ করে। জাড্য মানে স্থিতিজাড্য বা গতিজাড্য, এই দুটি জাড্যের মানই এই ভর দ্বারা নির্দেশিত হয়। এবার দেখো, আমরা জানবো হচ্ছে বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স কি। সংজ্ঞা অনুসারে বলছে কোনো বস্তুর ওপর কিছু সময় ধরে একটি স্থির মানের বল ক্রিয়া করলে ওই বলের মান এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলটির ঘাত বা আবেগ বলা হয়। অর্থাৎ বলের ঘাত হলো এফ ইন্টু টি, যেখানে এফ হচ্ছে প্রযুক্ত বল এবং টি হচ্ছে তার ক্রিয়াকাল। অর্থাৎ কোনো একটা, ধরো গাড়িকে তুমি টি সময় ধরে ঠেললে, তাহলে সেই তোমার যে ঠেলার ফলে যে গাড়িটার মধ্যে বলের ঘাত কাজ করবে সেটা হচ্ছে এফ ইন্টু টি। এবার এটা দেখানো যায় যে বলের ঘাত হয় হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। দেখো, বলের ঘাত হচ্ছে এফ ইন্টু টি, এফ ইকুয়াল টু আবার আমরা জানি এম এ, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ। এবার আবার দেখো, ত্বরণ মানে আমরা জানি হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময় ইন্টু সময়। এবার সময় সময় কেটে যাবে এবং এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাত মানেই হলো ভরবেগের পরিবর্তন। অর্থাৎ তুমি যে গাড়িটাকে ঠেললে, তুমি তার উপর যে বলের ঘাত প্রযুক্ত করলে,
সেটাই তার ভরবেগের পরিবর্তনের সাথে সমান। বলের ঘাতও একটি ভেক্টর রাশি। যেহেতু বল একটি ভেক্টর রাশি, বলের ঘাতও একটি ভেক্টর রাশি। এটা বলা বাহুল্য যে বলের ঘাতের একক এবং ভরবেগের একক এক। যেহেতু কোনো বস্তু, একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে আমরা যখনই কিছু বিয়োগ বা যোগ করি, অর্থাৎ দুটি রাশির মধ্যে যখন যোগ বা বিয়োগ হয়, দুটি রাশির একক সবসময় এক হতে হবে। তুমি কখনো 1 কেজি আলু থেকে 1 লিটার জল বিয়োগ করতে পারবে না। তুমি কখনোই 1 কেজি আলু থেকে 1 গ্রাম আলু বিয়োগ করতে পারবে না। তোমাকে দুটিকেই কেজি এককে নিয়ে যেতে হবে, বা যদি গ্রামে থাকে তাহলে গ্রামে নিয়ে যেতে হবে। পরিবর্তনশীল বলের ঘাত বলতে এখানে বোঝানো হয়েছে যদি তুমি যে বলটা প্রয়োগ করছিলে গাড়ির ওপর, সেটা যদি সময়ের সাথে সাথে বাড়তে থাকে বা কমতে থাকে, তাহলে সে বলটা পরিবর্তনশীল। এবং যদি ওটা 0 থেকে টি পর্যন্ত বৃদ্ধি বা হ্রাস পেয়ে থাকে বা পরিবর্তন হয়ে থাকে, বেড়েছে প্রথমে ধরো, তারপরে কমেছে, বা প্রথমে কমেছে তারপরে বেড়েছে, এরকম পরিবর্তনশীল বলের ঘাতের ক্ষেত্রে আমরা বলের ঘাতটাকে নির্দেশ করি ইন্টিগ্রেশন 0 to t f dt দিয়ে, বা এটাকে সমাকলন করা হয় নির্দিষ্ট সমাকলন 0 থেকে t পর্যন্ত f dt। তোমরা যদি সমাকলন জেনে থাকো, বা এই চ্যাপ্টারেরই বা তোমাদের ফিজিক্সের বইয়েরই ফার্স্টের দিকে আছে সমাকলন, সেখানটা একটু ভালো করে দেখে নিতে পারো। লেখচিত্র অনুসারেও বলের ঘাতকে বোঝা যায়। দেখো এখানে ওয়াই অক্ষ বরাবর বলকে আঁকা হয়েছে এবং এক্স অক্ষ বরাবর সময়কে নির্দেশিত করা হয়েছে। দেখো বি সি যে রেখাটি দেখা যাচ্ছে, সেখানে একটি নির্দিষ্ট বলকে দেখানো হয়েছে, অর্থাৎ সময়ের সাথে সাথে সেই বলটার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু ই থেকে জি পর্যন্ত যে বলটা গেছে সেটা সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যদি তুমি বলের ঘাত জানতে চাও, তোমাকে বলের মানটা লাগবে, অর্থাৎ ওবিটা হচ্ছে বলের মান, এবং বিসিটা হলো টাইম অর্থাৎ সময়। তাহলে বলের ঘাত হবে কি ও বি ইন্টু বিসি, বা ও বি সি এ, এই যে চতুর্ভুজটা আছে তার ক্ষেত্রফল। অর্থাৎ এই যে চতুর্ভুজটা তুমি দেখতে পাচ্ছ ও বি সি এ, এর ক্ষেত্রফল অনুসারে তোমার বলের ঘাত ও বি সি এ যে চতুর্ভুজটি আছে তার ক্ষেত্রফল দ্বারাই ওই বলের ঘাত নির্দেশিত হয়। সেম ভাবে ই জি ডিও যে ক্ষেত্রটি আছে তার ক্ষেত্রফল অনুসারে যে পরিবর্তনশীল বলের যে ঘাতটা আছে সেটি নির্দেশিত হয়। এবার আরেকটি জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল। দেখো আগেরটা কিন্তু ছিল হচ্ছে বলের ঘাত, সেটা কিন্তু কোনো বল ছিল না, তার একক কার সাথে সমান ছিল না ভরবেগের পরিবর্তনের সাথে। কিন্তু এখানে বলা হচ্ছে ঘাত বল। এদের দুজনকার নামের মধ্যে সিমিলারিটি থাকলেও এই দুটো জিনিস কিন্তু সিমিলার নয়। এটা হচ্ছে ঘাত বল, একটা ফোর্স, এর একক হচ্ছে বলের একক। কিন্তু আগেরটা যেটা তোমরা পড়েছো বলের ঘাত, তার একক ছিল হচ্ছে ভরবেগের এককের সমান। দেখো এখানে ঘাত বলে যে সংজ্ঞাটা দেয়া আছে, একটি বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করলে ওই বলকে ঘাত বল বলা হয়। অর্থাৎ এর যদি এক্সাম্পলটা দেখো, তাহলে তুমি ধর একটা পেরেকের ওপর হাতুড়ি দিয়ে খুব জোরে আঘাত করলে, তাহলে তুমি একটি খুব বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে তার উপর ক্রিয়া করালে, তাহলে সেই বলটাকে, যে হাতুড়ি দিয়ে তুমি যে বলটা তার উপর ক্রিয়া করালে, সেই বলটাকে বলা হবে হচ্ছে ঘাত বল, ইম্পালসিভ ফোর্স। তাহলে আগের ক্ষেত্রে আমরা যে উদাহরণটা দেখেছিলাম, তুমি একটি গাড়িকে যদি ঠেলো টি সময় ধরে, তাহলে বলের ঘাত হলো এফ ইন্টু টি। কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে যদি খুব কম সময়, ধরো ডিটি সময় ধরে একটা এফ বল ক্রিয়া করলো একটি বস্তুর ওপরে, তাহলে এফটা হবে এখানে একটি ঘাত বল, ইম্পালসিভ ফোর্স। তাহলে তোমাকে পরীক্ষার সময় লিখতে দিতে পারে বলের ঘাত ও ঘাত বলের পার্থক্য। পরীক্ষকের ক্ষেত্রে এটা খুবই একটি পছন্দের কোয়েশ্চেন। ঘাত বল হলো একটি ক্ষণস্থায়ী বৃহৎ মানের বল, কিন্তু বলের ঘাত হলো বল ও বলের ক্রিয়াকালের গুণফল, সুতরাং দুটি পৃথক ভৌত রাশি। দ্বিতীয় হচ্ছে ঘাত বলের একক এবং বলের একক একই। অপরদিকে বলের ঘাত এবং ভরবেগের একক অভিন্ন, ফলে ঘাত বলের মাত্রা ml⁻², কিন্তু বলের ঘাতের মাত্রা ml⁻⁻1। ঘাত বল ঘাতের সৃষ্টি করে, ঘাত বল যত বেশি হবে বলের ঘাতও তত বেশি হবে। সুতরাং বলা যেতে পারে ঘাত বল কারণ এবং বলের ঘাত তার ফল। ঘাত বলের ক্রিয়ায় কোনো বস্তু অল্প সময়ের জন্য বৃহৎ ত্বরণ লাভ করে, অপরদিকে বলের ঘাতের প্রভাবে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে।
তাহলে তোমাদের জন্য এই 4টি পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এগুলি মাঝে মাঝে দিয়ে থাকে। তাই আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের টপিক এখানেই শেষ হলো। পরের দিন আবার আমরা নিউটনের তৃতীয় বোধিসত্ত্ব নিয়ে আলোচনা করব। যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো।